আপনি আসলে মূল্যায়নটা কিভাবে করবেন এই প্রস্তাবিত বাজেটটা নিয়ে? এটা একটা প্রো বিজনেস বাজেট। একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে 20 থেকে 27টা লাইসেন্স লাগে। ইট ইউজ টু টেক 1.5 years to 3 years। এই বাজেট আমি বলবো সবচেয়ে এটা ডিক্লারেশন যেটা দিয়েছে যে উইদিন 7 days যে কোনো লাইসেন্স অ্যান্ড পারমিটস তারা অ্যাপ্রুভ করবে। আমার জন্য যদি 35% ট্যাক্স হয়, আপনার জন্য হতে হবে। আপনি যদি ট্যাক্স না দেন, আমি যদি ট্যাক্স দিই, আমরা গিয়ে কিন্তু কোনো লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না। যার কারণে আমাদের কস্ট অফ কম্পিটিশন ইজ ভেরি হাই। তো যার কারণে আমাদের মতো কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো গ্রুপ আপনার ম্যান্ডেট করে, তাদের জন্য বাংলাদেশের এনভায়রনমেন্টটা ভেরি ভেরি চ্যালেঞ্জিং। বাংলাদেশে আসলে এই যে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য সরকারের কি করা দরকার? আপনি যদি এক্সিস্টিং ইনভেস্টরকে হ্যাপি করতে না পারেন, নতুন ইনভেস্টর আসবে না। কেউ কেউ বলে যে আমি ফ্যাক্টরি করলাম, সব করলাম, কিন্তু আমি জ্বালানি পেলাম না। ইউ ফার্স্ট এনশিওর দ্যাট ইউ উইল বি এবল টু গিভ এনার্জি। আমরা জানি যে গত কয়েক বছরে সিমেন্ট, স্টিল পার্টিকুলারলি তারা খুবই একটা সংকটকালীন সময়ের মধ্যে আছে। এখানে হেভিলি ওভার ইনভেস্টমেন্ট হয়ে গেছে। টোটাল ক্যাপাসিটি অফ দ্য কান্ট্রি ইজ 90 মিলিয়ন টন, বাট অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে 35 মিলিয়ন টন। ক্যাপাসিটি ইজ অলমোস্ট ট্রিপল দেন দ্য ডিমান্ড। এখন অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, ছোট ছোট ফ্যাক্টরি, দে ক্যানট সার্ভাইভ। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে। কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, সম্প্রতি আমাদের জাতীয় বাজেট পার্লামেন্টে পেশ করা হয়েছে 2026-27 অর্থ বছরের জন্য। তো এই বাজেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে এটা অনেক বিজনেসটা ইজি করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে এবং আসলে নতুন করে ট্যাক্স ভ্যাট সেটা বাড়ায়নি, বাট আবার ট্যাক্স নেট এবং ভ্যাট নেট এটার বেস বাড়ানোর আমরা এখানে দেখেছি বেশ কিছু উদ্যোগ। তো সব কিছু মিলিয়ে বাজেটটা যেটা অনেকে বলছে যে এটা বাস্তবায়নে একটা চ্যালেঞ্জ, বাট আমরা যেটা ওভারঅল দেখছি যে আসলে বেসরকারি খাতের যে বিনিয়োগ বাংলাদেশে গত 4-5 বছর ধরে কিন্তু অনেক ধীর গতি। তো এই বাজেটে সেই ধরনের কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যাতে আসলে বিনিয়োগ বাড়ে, বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান হবে এবং আসলে দেশের অর্থনীতির চাকা আবার গতিশীল হবে। তো সেই ধরনের কিছু উদ্যোগ আমরা দেখেছি এবং আমরা পত্রপত্রিকার খবরেও সেই ধরনের বিষয় আমরা দেখেছি। তো দর্শক, আমরা আজকে স্টুডিওতে অতিথি হিসেবে পেয়েছি মিস্টার ইকবাল চৌধুরী, লাফার্জ হোলসিম বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ভাইস প্রেসিডেন্ট ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের ফিকি, যেটা সংক্ষেপে ফরেন ইনভেস্টর্স চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সেটার ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন। আরও কিছু অর্গানাইজেশন আছেন, ইউরো বাংলাদেশ চেম্বারের সঙ্গেও আছেন এবং সুইস বাংলাদেশ চেম্বারের সঙ্গেও মিস্টার চৌধুরী আছেন। সো লাফার্জ হোলসিম, দর্শক, বাংলাদেশের অন্যতম বৃহত্তর সিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমরা জানি। তো ওনার সঙ্গে আমরা আলোচনা করব আসলে এই যে বাজেটে যে ধরনের উদ্যোগগুলো নিয়েছে সেগুলো আসলে দেশি বিদেশি বিনিয়োগের জন্য কতটা আসলে কার্যকর হবে এবং সামনে কী ধরনের আমরা পজিটিভ চেঞ্জেস আশা করছি, আমরা তার সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। সো ইকবাল ভাই, স্বাগতম আপনাকে টিভিএসে। সো থ্যাংক ইউ ফর জয়নিং আস। আপনার ব্যস্ততার সত্ত্বেও আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। সো ইকবাল ভাই, যদি বলি যে এই যে বিএনপি আসলে এক্স্যাক্টলি 20 বছর পরে তারা আবার সরকারে এবং তাদের প্রথম বাজেট এটা, তো এটা এমনি সব থেকে বড় বাজেট হবে, সেটা স্বাভাবিক, 9,38,000 কোটি টাকার বাজেট। তো এখানে অনেকেই বলছেন যে এটা একটা প্রো বিজনেস বাজেট, অনেক জায়গাতে ছাড় দেওয়া হয়েছে, ট্যাক্স ভ্যাট বাড়ানো হয়নি, ডিরেগুলেশনের বেশ কিছু উদ্যোগ এখানে আমরা দেখেছি। তো আপনি আসলে এই যে ফিকিতে আছেন, ফরেন ইনভেস্টর্সদের রিপ্রেজেন্ট করছেন, তো আপনি আসলে এটার মূল্যায়নটা কিভাবে করবেন এই প্রস্তাবিত বাজেটটা নিয়ে? ধন্যবাদ। প্রথমত টিবিএসকে ধন্যবাদ যে আমাকে এই ধরনের সুযোগ করে দেওয়ার জন্য। এক্স্যাক্টলি আফটার দ্য বাজেট, সো আমরা পুরো বাজেটটা হয়তো গো থ্রু করতে পারিনি এখনও, বাট ইনিশিয়াল বাজেট যে মূল বক্তব্য, সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে এটা একটা প্রো বিজনেস বাজেট। এবং আমি বলবো আমাদের বিজনেস যারা আছেন, অপারেশন চালাতে তাদের যে ডে টু ডে কিছু স্টিকি পয়েন্ট থাকে যেগুলো কারণে আমাদের অপারেশনসটা ডিলে হয়। যেমন কিছু যদি বলেন। সো আমি যদি বলে থাকি যে একটা উদাহরণ, যে লাইসেন্স অ্যান্ড পারমিটস, হ্যাঁ, একটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে যদি বাংলাদেশে অপারেট করতে হয়, মিনিমাম
ডিপেন্ডিং অন দ্য ইন্ডাস্ট্রি 20 থেকে 27টা লাইসেন্স লাগে। আপনাদের সিমেন্টের ক্ষেত্রে কয়টা লাগে? So, আমাদের 27টার মতো লাগে, 27। ওকে, এর মধ্যে কিছু আছে লোকাল অথরিটি, যদি ট্রেড লাইসেন্স বলেন, কিছু আছে আপনার সেন্ট্রাল অথরিটি, বিএসটিআই বলেন, অথবা আপনার ডিওই, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, অ্যান্ড দেন আপনার ফায়ার লাইসেন্স, অ্যান্ড দেন ভিএটির নিয়মিত রিটার্ন, ইনকাম ট্যাক্সের নিয়মিত রিটার্ন দিবেন, আপনার বিএসটিআই পেমেন্ট যাচ্ছে, বিআইডব্লিউটিসি, সো আই ক্যান লিস্ট এ লং লিস্ট। এনভায়রনমেন্ট তো আছে, এনভায়রনমেন্ট আছেই। ইস্যুটা হয়েছে, ধরেন আপনি কোনো একটা ব্যবসা শুরু করার আগে এই সব লাইসেন্স যদি আপনি না থাকে তাহলে আপনি প্রজেক্ট শুরু করতে পারেন না। সো গেটিং লাইসেন্স, আমি সো ফার মাই নলেজ, ইট ইউজ টু টেক 1.5 years to 3 years শুধু এই লাইসেন্সগুলো পেতে। অল লাইসেন্স যদি আপনি পেতে চান। যদি আপনি মাল্টিন্যাশনাল হন তাহলে আপনার এইটা আনলিমিটেড টাইম, বিকজ ইউ ক্যানট ফলো দ্য লোকাল ওয়ে অফ ডুইং বিজনেস। ওকে, সো দ্যাটস ওয়ান চ্যালেঞ্জ। এই বাজেট আমি বলবো সবচেয়ে, এটা ডিক্লারেশন যেটা দিয়েছে যে উইদিন 7 days যে কোনো লাইসেন্স অ্যান্ড পারমিটস তারা অ্যাপ্রুভ করবে, যদি না করে ডিম টু বি অ্যাপ্রুভড। আচ্ছা, সো দিস ইজ এ বিগ মুভ, ভেরি বিগ মুভ আমি বলবো যে রেগুলেটরদের উপরে। আইদার দে উইল হ্যাভ টু সে দ্যাট আপনার অ্যাপ্লিকেশনে কোনো একটা গ্যাপ আছে, ইউ হ্যাভ নট পেইড দ্য রিউজ ফিস, অর দে হ্যাভ টু সে দ্যাট ইউর অ্যাপ্লিকেশন ইজ ডিম টু বি অ্যাপ্রুভড। সো আমি বলবো এখানে যে রেগুলেটরি ফ্রন্টে যে আনলিমিটেড টাইম আমাদের অ্যাপ্লিকেশনগুলি বসে থাকা হইতো যে কোনো কারণে হোক, সেখানে একটা আপনার একটা টাইম বাউন্ড অ্যাপ্রুভাল ম্যাট্রিক্স দেওয়া হয়েছে। এই বাজেটে আমি যেটা ফিল করলাম, যেটা হয়তো এখানে বলা নাই, যে রেগুলেটরকেও কিন্তু এখন অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে হচ্ছে, হুইচ ওয়াজ দ্য কমপ্লিট মিসিং ওভার দ্য লাস্ট 15, 20, 30 years। তো আমি বলবো এটা একটা খুবই ভালো পদক্ষেপ গভর্নমেন্টের পক্ষ থেকে। যেভাবে আমি বলছিলাম আমাদের পলিসিগুলো খুবই ভালো, কিন্তু আমাদের এক্সিকিউশন ইজ এ চ্যালেঞ্জ। যখন আমরা কোনো রেলিভেন্ট মিনিস্টারের কাছে যাই, অথবা প্রাইম মিনিস্টারের কাছে যাই, অথবা এনবিআর চেয়ারম্যানের কাছে যাই, দে আর ভেরি মাচ ওয়েলকামিং, দে ইজিলি আন্ডারস্ট্যান্ড আওয়ার পেইন পয়েন্ট। বাট যখন এটা এজেন্সির কাছে যায় তখন উই সি ডিফারেন্ট ফেস অলটুগেদার। সো আমাদের এই গভর্নমেন্টের একটা বড় চ্যালেঞ্জ হবে হাউ দে মেক দ্য এন্টায়ার এজেন্সিস ইনক্লুডিং বিএসটিআই, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, everyone talking the same language of this new government. আচ্ছা, দেন আমরা যারা ডে টু ডে বিজনেসে আছি আমরা কিন্তু এক্স্যাক্টলি ফিডব্যাক দিতে পারবো, ইয়েস দিজ আর ওয়ার্কিং অর দিজ আর নট ওয়ার্কিং। ইয়েস, আপনি বলছিলেন যে বাংলাদেশে আপনাদের বিজনেস করতে 27টার মতো লাইসেন্স লাগে। এটা আসলে লাফার্স তো অন্যান্য দেশেও আছে, সেখানে দু একটা যদি এক্সাম্পল বলেন বাংলাদেশে এটা আমি বেশি না কম আমরা কিভাবে বুঝবো বলতে পারবো না কোথায়, বিকজ আই ডোন্ট নো দ্যাট, বাট দিস ইজ টু হেভি। এবং অর্থমন্ত্রী সাহেব অনেকবার বলেছেন আমরা হাইলি রেগুলেটেড, রাইট, ওভার রেগুলেটেড, এবং আমাদের রুলসগুলো ভেরি ভেরি স্ট্রিনজেন্ট। আপনি যে কোনো জায়গায় আপনাকে রেগুলেটর ধরতেই পারবে, কারণ রেগুলেশনগুলো এমনভাবে করা যে আপনি কিন্তু ইজিলি বিজনেস ইউ ক্যানট রেগুলেট লাইক দ্যাট। বিজনেস ইজ লাইক এ ওয়াটার ফ্লো। ওয়াটার ফ্লো আপনার যেভাবে ন্যাচারালি যায় বিজনেস কিন্তু সেভাবে যাবে। আপনি বিজনেসকে রেগুলেট করতে হবে থ্রু সিস্টেম, নট থ্রু এই ইন্টারভেনশনগুলো দিয়ে। সো আমি যেটা ফিল করি যে এই গভর্নমেন্টের যে একটা ইনিশিয়েটিভ, যে বিজনেসগুলোকে আপনার স্মুথলি রান করতে দিবে, আপনি অডিট করেন, আপনি পোস্ট ফ্যাক্টর অডিট করেন, বাট আপনি ইউ ক্যানট সিট আনলিমিটেড টাইম উইথ মাই লাইসেন্স অ্যাপ্রুভাল। তো দ্যাটস এ বিগ মুভ। আরেকটা যেটা আমি বলেছি সেটা হচ্ছে আপনি যখন গত 2 বছর, এটা আমি স্পেশাল ক্রেডিট গিভস টু দ্য এনবিআর চেয়ারম্যান, উনি কিন্তু আসার পর থেকে এখানে প্রচুর অটোমেশন নিয়ে কাজ করেছেন। আমরা সবাই দেখেছি পার্সোনাল ইনকাম ট্যাক্স, আগে আপনি চিন্তা করেন আমাদের লোকজন ফিজিক্যালি গিয়ে জমা দিতে হইতো, ওখানে কন্ট্রাক্টে হইতো, সেখান থেকে আপনাকে ফোন করতো যে ভাই আপনার ট্যাক্স নিয়ে কথা বলতে হবে আসেন। এখন সেগুলো নাই। অ্যাটলিস্ট রিস্ক বেসড অডিট সিস্টেমগুলো কিন্তু ফার্স্ট টাইম চালু করেছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু আমাদের অনেক দিনের ডিমান্ড ছিল। ওকে, ভিএটি রিটার্ন আমরা বড় মাল্টিন্যাশনাল কিন্তু স্বপ্রণোদিত হয়ে অনেক আগে থেকে দিচ্ছিলাম, বাট এই বছর থেকে এটা ম্যান্ডেটরি করা হয়েছে, সবাইকে অনলাইন ভিএট রিটার্ন দিতে হবে, হুইচ ইজ অলসো ভেরি গুড মুভ। এখন মনে করেন আমি রিটার্ন দিলাম, হোয়াট নেক্সট? আপনার এই রিটার্নগুলোকে রিস্ক প্রসেসিং করার জন্য যে আপনার সিস্টেম দরকার সেটা এখনো কিন্তু হয়ে ওঠে নাই। আচ্ছা, সো দ্যাট ইজ সেটা করা কেন দরকার?
আপনি এই রিটার্নগুলো সব সাবমিট করার পরে রিস্ক বেস যদি অডিট করতে হন আপনাকে লজিক দিয়ে বের করতে হবে। ফর এক্সাম্পল আমি একটু আগে বলছিলাম যে কোনো একটা ইন্ডাস্ট্রির মার্কেট শেয়ার ভার্সেস রেভিনিউ শেয়ার, ইয়েস, এই ডাটাগুলো যদি আপনার ব্যাক এন্ডে না থাকে আপনার এই রিটার্ন থেকে সে ডাটাগুলো প্রসেস করতে পারবে না। আপনার যে অ্যাকচুয়াল বিজনেস আর আপনার অ্যাকচুয়াল রেভিনিউ এটা ডিটেক্ট করতে হবে। আচ্ছা, তো গ্লোবালি এটা আপনার আছে যে রিসার্চ এবং আপনার রিসার্চ ফার্ম এনবিআর এর আমার নেক্সট যে রিকোয়েস্ট থাকবে এনবিআরকে একটা রিসার্চ উইং করা, যেখানে ইন্ডাস্ট্রি ওয়াইজ রিসার্চ থাকবে, ইকোনমির সাইজটা থাকবে, ওই ইন্ডাস্ট্রির সাইজ থাকবে এবং যতগুলো প্লেয়ার এখানে আপনার প্লে করে তাদের যে মার্কেট শেয়ার ভার্সেস রেভিনিউ শেয়ার, এই দুটোর মধ্যে কন্টিনিউয়াসলি যদি আপনার রিকনসিলিয়েশন করে দে উইল গেট মাচ লার্জার হায়ার রেভিনিউ দেন হোয়াট দে আর গেটিং টুডে। একটা বড় পোর্শন এখান থেকে লিকেজ হচ্ছে। বাট এটা হয় না কেন? এটা তো আসলে দেশের স্বার্থেই এটা এনবিআর এর করা উচিত। এটা হয় না কেন এই কোয়েশ্চেনের সবচেয়ে ভালো অ্যান্সার দিতে পারবে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এখানে অনেকগুলো প্র্যাকটিস রিয়েলিটি চলে যার কারণে এনবিআর এর রেলিভেন্ট অফিসাররা হয়তো ফুললি এখানে ইমপ্লিমেন্ট করতে পারে না। এখন যেহেতু পলিটিক্যাল উইলিংনেস ওখানে আছে এনবিআর এর পক্ষে বা গভর্নমেন্টের পক্ষে এটা করা অনেক ইজি হবে। মূল উদ্দেশ্য হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করা। আমার জন্য যদি 35% ট্যাক্স হয় আপনার জন্য হতে হবে। আপনি যদি ট্যাক্স না দেন আমি যদি ট্যাক্স দিই আমরা গিয়ে কিন্তু কোনো লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না, যার কারণে আমাদের কস্ট অফ কম্পিটিশন ইজ ভেরি হাই, আমার কস্ট অফ কমপ্লায়েন্স ইজ ভেরি হাই। সো আপনি সেম মার্কেটে দুই ধরনের যদি আপনার কস্ট কম্পারিজন থাকে ইউ ক্যানট সার্ভাইভ। দ্যাটস ওয়াই আপনি দেখে থাকবেন অনেকগুলো মাল্টিন্যাশনাল কিন্তু বাংলাদেশ থেকে ওভার দ্য লাস্ট 5-10 ইয়ার্স চলে গেছে বিকজ অফ কমপ্লায়েন্ট। আমরা উই ক্যানট কম্প্রোমাইজ অন কমপ্লায়েন্ট। ওকে, compliance is our bottom line. I can leave this country, I can leave this business, we cannot compromise on compliance. So compliance is number one. Quality, I cannot compromise on my quality. That is my group. আমাদের কিছু কমপ্লায়েন্স আছে যেগুলো মোর স্ট্রিঙ্গার দেন দ্য কান্ট্রি, স্পেশালি অন এনভায়রনমেন্ট সাইড। ইন্টারন্যাশনালি একটা আপনার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস থাকে। সো যার কারণে আমাদের মতো কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো গ্রুপ আপনার ম্যান্ডেট করে তাদের জন্য বাংলাদেশের এনভায়রনমেন্টটা ভেরি চ্যালেঞ্জিং। কেন? সো যেটা বললাম আপনার কমপ্লায়েন্স ইস্যু, কস্ট অফ কমপ্লায়েন্স ইজ ভেরি হাই, আমরা আনকম্পিটিটিভ হয়ে যাচ্ছি। নাম্বার 2 হচ্ছে এখানে যত বেশি আপনার নন কমপ্লায়েন্ট এন্টিটির বেশি হচ্ছে কমপ্লায়েন্ট কোম্পানির জন্য এটা আর ফিজিবল হচ্ছে না। সো এই জন্য আপনার অনেকগুলো ফার্মাসিগুলো চলে গেছে কমপ্লায়েন্সের কারণে, কস্টের কারণে। বাট এখন যেহেতু গভর্নমেন্টের একটা বড় এজেন্ডা হচ্ছে 10 মিলিয়ন এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে থ্রু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। সো আপনার এখন ইনভেস্টমেন্ট আসতে হবে, সেটা এক্সিস্টিং ইনভেস্টর নিউ ইনভেস্টর, বাট মূল ইনভেস্টমেন্ট আসতে হবে এক্সিস্টিং ইনভেস্টর। এক্সিস্টিং ইনভেস্টর কিন্তু যদি আপনি এই যেভাবে আমরা বিগত বছরগুলো দেখে এসেছি সেইভাবে যদি চলে তাহলে আমরা এক্সিস্টিং ইনভেস্টর কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আচ্ছা, বিগত বছরে যেমন কি দেখেছেন? হিউজ হেডেক। এই যে লাইসেন্সের পারমিট এখন যে চেঞ্জটা ইজি করছে, এই যে ডিরেগুলেশন নিয়ে অনেকগুলো উদ্যোগ আছে, এগুলো এখনো পেপারে। দ্যাটস আই এম সেইং আই ডোন্ট ওয়ান্ট টু বি সো হোপফুল। আচ্ছা, কারণ আমাদের রিয়েলিটি আমরা দেখি ডিফারেন্ট। সো আমি যেটা বলতে চাই রিয়েলিটি ডিফারেন্ট। এটা তো আসলে এই যে সরকার, পলিটিক্যাল গভর্নমেন্ট, তাদের ইন্টেনশনস আর গুড, আমরা যেটা প্রস্তাবিত বাজেটে দেখেছি, তো আলটিমেটলি তো আসলে বাস্তবায়ন করবে ব্যুরোক্রেসি। পলিটিক্যাল গভর্নমেন্ট অলওয়েজ কিন্তু ইন্টেনশন গুড থাকে বিকজ দে অল ওয়ান্ট গ্রোথ। বাট আমাদের যারা এজেন্সি, দ্যাটস আই এম সেইং, আমাদের একটা বড় ধরনের রিফর্ম দরকার এজেন্সি ম্যানেজমেন্টে। আমাদের যে ইনস্টিটিউশনগুলো আছে, ইনস্টিটিউশন প্রত্যেকটি ইনস্টিটিউশন আপনি বলেন, সেখানে আপনার গভর্নেন্স করা, সেখানে আপনার এই লাইসেন্স অ্যান্ড পারমিটসের এগুলো ফাস্টার করা, সেখানে লোকগুলোকে কাস্টমার ফ্রেন্ডলি করা। আজকে ধরেন আপনি ট্যাক্স অথরিটির কথা শুনলে ভয় পাই, এখানে তো ভয় পাওয়ার রিলেশনশিপ না। সো এই ভয়ের কালচার থেকে বের হতে হবে। ভয়ের কালচার তখনই বের হবে যখন আপনি লেভেল অফ প্লেইং ফিল্ড আনবেন, সবাই ট্রান্সপারেন্ট হবে, সবাই অ্যাকাউন্টেবল হবে, স্পেশালি রেগুলেটররা। তারা বড় একটা সময় ব্যয় করবেন যারা আপনার নন কমপ্লায়েন্ট। এখন কিন্তু ওই যে আমি আজকে কোয়েশ্চেন করলাম না এনবিআর চেয়ারম্যানকে, আপনার যে রেভিনিউ গ্রোথ টার্গেট হুইচ ইজ অ্যারাউন্ড 15 to 20% হায়ার, আপনি আবার কিন্তু আমাদের মতো কমপ্লায়েন্ট কোম্পানিগুলোর উপরে ইম্পোজ করবেন। আই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট। ওকে, তো আপনার গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ, সেটা বললাম তো বাজেট যেটা প্রেস হয়েছে, যদি এটা 50% এক্সিকিউট হয় আওয়ার লাইফ উইল বি হ্যাপি।
আচ্ছা, ইজিয়ার হবে অনেকটা। অনেক ইজি হবে। আপনার এই যে এই বাংলাদেশে আসলে বিদেশি বিনিয়োগ আমরা যদি বলি যে এটা এখন আমাদের জিডিপির আসলে লেস দ্যান 0.5%। 0.3%, ইয়া। রাইট। তো এই সরকার বাজেটে আমরা দেখলাম যে তারা টার্গেট করেছে 2031-এর মধ্যে এটা জিডিপি 2.7% নেবে, তখন আমাদের জিডিপিটাও বাড়বে। তো সেই হিসেবে ধরলে এটা আসলে বছরে 15-20 বিলিয়ন ইউএস ডলার, হুইচ ইজ প্রেজেন্ট ডেটার সাথে যদি কম্পেয়ার করে এটা আসলে ইম্পসিবল হওয়ার কথা। তো বাংলাদেশে আসলে এই যে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য সরকারের কি করা দরকার? আপনি যেটা বলছিলেন যে বিনিয়োগ বাড়ানো দরকার, কর্মসংস্থান, এই যে 10 মিলিয়ন কর্মসংস্থানের একটা টার্গেট সেট করেছে। তো আসলে এই যে একটা বটলনেক্স, লাইসেন্সিং, সেগুলো আছে, আরও কি আছে যেটা করলে বাংলাদেশ বিদেশি বিনিয়োগ পেতে পারে? সো আমি খুবই ফোকাস দিয়ে বলবো। ফার্স্ট ইউ হ্যাভ টু গেট দ্য রিকগনিশন অফ ইউর এক্সিস্টিং ইনভেস্টার্স। আচ্ছা, যারা অলরেডি এখানে 20-25 বছর 30 বছর ধরে ইনভেস্টমেন্ট করছে, আপনি ইউ জাস্ট চেক দেয়ার মুড। রাইট। তারা কি ইনভেস্টমেন্ট মুডে আছে, তারা কি স্ট্যাটাস কো আছে, আর তারা এক্সিট মুডে আছে। আপনি যদি এক্সিস্টিং ইনভেস্টরকে হ্যাপি করতে না পারেন, নতুন ইনভেস্টর আসবে না। কারণ I am working for multinational for last 25 years. অ্যাম্বাসেডর আসলে বলা যেতে পারে, দেশের অ্যাম্বাসেডর। I have handled so many foreign investors query. আমি যখন ধরেন এখন সুইস কোম্পানি চাকরি করি, প্রচুর ইউরোপিয়ান ইনভেস্টর আমাদের কাছে আসে জানার জন্য গ্রাউন্ড রিয়েলিটি। তারা কিন্তু বিজার প্রেজেন্টেশন দেখে খুশি হয় না। তারা জানে প্রেজেন্টেশন আর অলওয়েজ গুড, স্পিচ আর অলওয়েজ গুড, বাট রিয়েলিটি ইজ ডিফারেন্ট। এবং তারা একমাত্র রিয়েলিটি জানতে পারে আমাদের কাছ থেকে। যখন when they heard a very good feedback from us, then they actively think about investment. ওকে। So it's a life cycle, হ্যাঁ। আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান, আপনি আগে প্রচুর ইনফরমেশন কালেক্ট করেন, দেন ইনফরমেশনগুলোর পরে আপনি এক্সপিরিয়েন্স করেন এক্সিস্টিং ইনভেস্টার, দেন ইউ ডিসাইড অ্যাক্টিভলি ওকে আমি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করব। তো আমরা যে কাজটা সবসময় আমরা রেগুলেটরকে বলছি, ভাই আপনি বিফোর গোয়িং ফর নিউ ইনভেস্টার্স, বিকজ আমরা গত 3 বছরে দেখেছি প্রচুর ফরেনের ইনভেস্টরকে আনার জন্য অনেক কিছু করেছে, বাট হার্ডলি বুঝতে হবে কেন। বিকজ আপনার এক্সিস্টিং ইনভেস্টার্স ইজ নট ওয়েলকামিং, আপনার এক্সিস্টিং ইনভেস্টার্স ইজ নট গিভিং রাইট ফিডব্যাক টু দ্য পোটেন্সিয়াল ইনভেস্টার্স, বিকজ দে আর নট গেটিং দ্য রাইট ফিডব্যাক, দ্য রাইট এক্সপিরিয়েন্স। সো ফার্স্ট ফোকাস হওয়া উচিত এক্সিস্টিং ইনভেস্টরকে একটা চেঞ্জ। এই চেঞ্জটা, এই কাজটা কে করবে? এটা এন্টায়ার অথরিটি করতে হবে। যেটা বললাম 26-27টা অথরিটি যদি আপনার একটা উইন্ডোর আন্ডারে আসে এবং দে মেক আওয়ার লাইফ হ্যাপি, উই উইল বিকাম হ্যাপি। স্পেশালি আমি বাংলাদেশি, হ্যাঁ, আমার দুটো রেসপন্সিবিলিটি। একটা হচ্ছে আমি আমার কান্ট্রি ন্যাশনের জন্য, একটা আমার কোম্পানির জন্য অবশ্যই। সো আমার জন্য এটা ভেরি চ্যালেঞ্জিং। যখন এখানে কোনো নেগেটিভ হয়, ইট ইজ ভেরি হার্ড ফর মি টু শেয়ার উইথ মাই গ্রুপ। Okay, so I go back to all my regulators, authority, and try to make them understand. But তাদের share of mind is not that high যে আপনার এই ইন্ডিভিজুয়াল পয়েন্টগুলো তারা শুনতে পারবেন। বটম লাইন হচ্ছে আপনার FDI যেটা বলছেন 0.3% থেকে 2.5% করতে হয়, ইটস এ বিগ টাস্ক, বিকজ গ্লোবালি সবাই FDI এর পিছনে কিন্তু দৌড়ছে। আমার গ্রুপ যদি বলি, বছরে তারা 1.5 বিলিয়ন ইনভেস্টমেন্ট করে হোল দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আমরা বিং এ কান্ট্রি সিইও, আমরা সবাই গিয়ে ইন্ডিভিজুয়ালি কিন্তু বিজনেস কেস প্রেজেন্ট করি। ইটস লাইক আপনি যখন ফাইন্যান্সিং খুঁজেন, আপনি যেভাবে ব্যাংক বা IPO করার জন্য যে লিস্টিং জন্য যেভাবে যান, আই হ্যাভ টু প্রেজেন্ট, অ্যান্ড দেন দে ডিসাইড বেসড অন দ্য রিস্ক ফ্যাক্টর, বেসড অন দ্য কন্টিনিউটি অ্যান্ড দ্য রিটার্ন। সবাই মনে করে শুধু রিটার্ন, নো, আপনার কিন্তু প্রিডিক্টিবিলিটি এবং আপনার যে সেফটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফরেন ইনভেস্টরকে আমি একটাই পয়েন্ট বলবো, আপনি আগে এক্সিস্টিং ইনভেস্টরগুলোকে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স দেন দে উইল বি এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর দ্য নিউ ফরেন ইনভেস্টার। রাইট। তো সেটা ফরেন ইনভেস্টরদের ক্ষেত্রে গেল, কিন্তু আমরা দেখছি যে গত 4-5 বছর আমাদের লোকাল ইনভেস্টমেন্টও কম, স্থানীয় বিনিয়োগটাও হচ্ছে না। তো সেটার আসলে রাইট, কারণ ফরেন ইনভেস্টর একটা মার্কেটে লোকাল ইনভেস্টর যদি ইনভেস্টমেন্ট না করে, তারা কিন্তু ফরেন ইনভেস্টর আসবে না। এটাও কিন্তু সেকেন্ড পয়েন্ট। লোকাল ইনভেস্টর বিকজ দে আর লোকাল, দে নো অ্যাকচুয়ালি দ্য মার্কেট, দে নো দ্য কাস্টমার, এভরিথিং। অনেকগুলো কারণ আছে। ওভার দ্য লাস্ট 4-5 ইয়ার্স আপনি দেখে থাকবেন যে আমাদের ইনফ্লেশন ওয়াজ হাই, আমাদের ফরেন ডেট অনেক বেড়ে গেছে,
রেট অফ ইন্টারেস্ট অনেক হাই, আপনার এই রেটে টাকা নিয়ে আপনি যে আপনাকে তো ভাই এই টাকাটা ফেরত দিতে হবে, তারপর Yes. আপনি প্রফিট করবেন। Yes. ইফ ইউর রেট অফ ইন্টারেস্ট ইজ 15%, 12%, আপনি ইউ আন্ডারস্ট্যান্ড একটা বিজনেসে 10% ইজ এন অ্যাকসেপ্টেবল প্রফিটেবিলিটি। ওকে, ইফ ইউ হ্যাভ টু মেক 25% প্রফিটেবিলিটি, দেন ইউ হ্যাভ টু রিয়েলি আপনাকে চুরি করতে হবে, কিছু করার নেই আপনার। হ্যাঁ, আচ্ছা। সো আই থিঙ্ক আমাদের ওভারঅল এনভায়রনমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য ফাইন্যান্সিং ইদের ইস্যু। এক্সচেঞ্জ রেট অনেক আপনার হিউজ ডিভ্যালুয়েশন হওয়ার কারণে কস্ট অফ ইম্পোর্ট বেড়ে গেছে। রাইট। ঠিক আছে, আমাদের কস্ট অফ লোকাল প্রোডাকশন বেড়ে গেছে। আমি যেটা বলছিলাম একটু আগে, আপনি যদি কমার্শিয়াল ইম্পোর্ট করেন একটা, ধরেন আপনি এই মগটা ইম্পোর্ট করবেন ভার্সেস লোকাল ম্যানুফ্যাকচারিং করবেন। ইয়েস। আপনি লোকাল ম্যানুফ্যাকচারিং কেন করবেন যদি এখানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ না থাকে? রাইট। আপনার কস্ট অ্যাডভান্টেজ থাকতে হবে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকতে হবে, আপনার সিগনিফিকেন্ট, আপনি যে ইনভেস্টমেন্ট করবেন তার একটা সিগনিফিকেন্ট রিটার্ন থাকতে হবে। দিন দিন আমাদের বিকজ অফ সো মেনি ইস্যুস, বিকজ অফ কস্ট অফ ম্যানুফ্যাকচারিং বেড়ে গেছে, কস্ট অফ লোকাল ম্যানুফ্যাকচারিং বেড়ে গেছে। সো ইম্পোর্ট ইজ বিকামিং চিপার দেন লোকাল ম্যানুফ্যাকচারিং। ওকে, তারপর ধরেন যে অনেকে ইন্ডাস্ট্রি করলো, বড় বড় গ্রুপ আছে, তারা কন্টিনিউ আসলে এই চ্যালেঞ্জিং টাইমের মধ্যে আমরা দেখেছি যে অনেকে আসলে বিনিয়োগ করেছে, কিন্তু তারা আসলে বিনিয়োগ করে দেখা যাচ্ছে যে তারা গ্যাস পায়নি। তো এই যে সরকার ডিরেগুলেশনস বা ধরেন যে প্রাইভেট বিনিয়োগ আকৃষ্ট করার জন্য এই প্রস্তাবিত বাজেটে অনেক রকমের উদ্যোগ আছে, কিন্তু আবার কেউ কেউ বলে যে আমি ফ্যাক্টরি করলাম, সব করলাম, কিন্তু আমি জ্বালানি পেলাম না, তখন ফ্যাক্টরি চলবে কীভাবে? খুবই ভ্যালিড এবং স্পেশালি আমাদের ইন্ডাস্ট্রির জন্য। আমি পার্সোনালি জানি অনেকগুলো ইন্ডাস্ট্রি 2017 থেকে ইনভেস্টমেন্ট করে আছে, ওনারা $500 billion, $2 billion, গত 5 বছর ধরে ফ্যাক্টরি চালাতে পারছে না বিকজ অফ ল্যাক অফ এনার্জি, বিকজ অফ ল্যাক অফ ইলেকট্রিসিটি, হুইচ ইজ ভেরি 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 রেলিভেন্ট। এবং অনেকেই বলেন যে ব্যাংক ডিফল্টার হয়ে গেছে। ইন্ডাস্ট্রিগুলো কেন ব্যাংক ডিফল্টার হয় এটার পিছনে যেতে হবে। আপনি শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়ালিস্টকে ব্লেম করতে পারেন না সে ব্যাংক ডিফল্টার হয়ে গেছে। গো ব্যাক টু দ্য রুট কজ। সো এনার্জি ইজ এ কোর। সো এই জন্য আমি অনেক সময় বলি ভাই, আপনি নতুন ইনভেস্টরতে আনার আগে ইউ কারেক্ট ইউর হাউস। হ্যাঁ, ইউ ফার্স্ট এনশিওর দ্যাট ইউ উইল বি এবল টু গিভ এনার্জি। এনার্জি দিন আপনার কোনো ইন্ডাস্ট্রি চলবে না। সো ওয়ান অফ দ্য রিজন অ্যাজ ইউ মেনশন, এনার্জি, ল্যাক অফ এনার্জি, এবং এটা এমন একটা ইস্যু যেটা অনেক পলিটিক্যাল। সো আই উইল নট গেট ইনটু পলিটিক্যাল ইস্যু। বাজেটে কি আপনি সেরকমের কোনো কিছু দেখেছেন যে এনার্জির এই বাজেটে একটা পার্টে এটা সলভ করার কোনো কিছু আছে? বাজেট বা ওভারঅল গভর্নমেন্টের যে টোন, তাতে আমি দেখেছি তারা ইম্পোর্ট বেসড এনার্জি সোর্স থেকে এখন তারা হোম বেসড এনার্জি সোর্সে যেতে চাচ্ছে। দুটো জায়গায় আমাদের যে গ্যাস কূপগুলোর এক্সপ্লোরেশন আজকে 20 বছর ধরে পেন্ডিং, সেখানে তারা ইনিশিয়েটিভ নিয়েছে। আমি জানি না কতটুকু সফল হবে, বিকজ ইট টেকস টাইম। হ্যাঁ, 7 to 10 years সময় নয়, ফর ইন্টারিম পিরিয়ড আমাদের ম্যানেজ করতে হবে। বিগের মুভ হচ্ছে আপনার সোলার। গভর্নমেন্ট যে টার্গেট নিয়েছে 5000 মেগাওয়াট করবে বাই 2030, এবং এই বছরের স্পেসিফিক হচ্ছে সোলার প্যানেল এবং সোলারের যে মেশিনারির উপরে ডিউটি জিরো করে দিয়েছে, হুইচ ইজ ভেরি ভেরি গুড মুভ আমি বলবো। এখানে প্রাইভেট পাবলিক সবাইকে, ইনফ্যাক্ট আমি বলবো সবাইকেই যার যার পয়েন্ট থেকে, আপনি গভর্নমেন্ট একা এগুলো করতে পারবে না, প্রাইভেট কোম্পানিগুলো করতে হবে। সো আপনার এনার্জির একটা ইলেকট্রিসিটির একটা সলিউশন হতে পারে আমাদের গ্রিন এনার্জি, হুইচ ইজ অলসো গুড, অ্যান্ড অলসো সোলার। ওন গ্যাস এক্সপ্লোরেশনটাকে আমাদেরকে অনেক বেশি বাড়াতে হবে, এবং এই একটা জায়গায় আই ফিল দ্যাট আমাদের গভর্নমেন্টের ক্ষেত্রেও এক্সপার্টাইজের অভাব আছে। আচ্ছা, বাপেক্স বলেন অথবা আমরা যেই বলেন, যারা এগুলো এই সাবজেক্ট, ইটস এ কমপ্লিকেটেড সাবজেক্ট। হ্যাঁ, এটা আমরাও বুঝবো না। এখানে আপনার এক্সপার্টাইজ হায়ার করতে হবে আপনি যদি ফার্স্ট মুভ করতে চান। সো এনার্জি মিনিস্ট্রি অথবা গভর্নমেন্টকে এক্সপার্টাইজ হায়ার করে অনেকগুলো ফ্রন্টে গ্যাস এক্সপ্লোরেশন করতে হবে। আপনি যদি গ্যাস ইম্পোর্ট করে এলএনজি, ইটস ইম্পসিবল, দেন ইউ ক্যান। আমরা দেখলাম যে মিডল ইস্টের এই যুদ্ধটার কারণে কীরকম ট্রাভেল, এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরেও। ইকবাল ভাই, আমরা একটু যদি পার্টিকুলার, আপনি সিমেন্ট সেক্টরে আছেন, লাফার্জ হোলসিম বড় কোম্পানি, তো আমরা জানি যে গত কয়েক বছরই সিমেন্ট স্টিল পার্টিকুলারলি তারা খুবই একটা সংকটকালীন সময়ের মধ্যে আছে। আসলে এক্স্যাক্টলি সিচুয়েশনটা কি আপনাকে পেলাম, সো আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে জানতে চাই। ওকে, সো আমি স্পেসিফিক টু সিমেন্ট সেক্টরই বলি, বিকজ আই রিপ্রেজেন্ট দিস ইন্ডাস্ট্রি। এখানে আমার মনে হয় হেভিলি ওভার ইনভেস্টমেন্ট হয়ে গেছে। আচ্ছা, সো এখন আমি যখন বসে আছি, টোটাল ক্যাপাসিটি অফ দ্য কান্ট্রি ইজ 90 million ton, রাইট, 85 to 90 million ton.
বাট অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে 35 মিলিয়ন টন। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে ক্যাপাসিটি ইজ অলমোস্ট ট্রিপল দেন দ্য ডিমান্ড। সো যখন ক্যাপাসিটি বেশি হয়, সাপ্লাই বেশি আর ডিমান্ড কম, তখন কিন্তু আপনার কেউই প্রফিট করতে পারে না। তো এখানে তাদের একটা যুক্তি আছে। আপনি ধরেন যে অনেকগুলো মেগা প্রজেক্টস ছিল আগের সরকারের সময়, 100 ইকোনমিক জোনস করবে, তারপরে ধরেন যে পদ্মা ব্রিজ হলো। তো ওনাদের একটা ব্যাখ্যা হচ্ছে যে এই যে পদ্মা ব্রিজ হবে, সো এরপরে দক্ষিণের যে 21টা জেলা, সেইখানে অনেক কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস হবে, সেটা স্বাভাবিক। আপনি যে 100 ইকোনমিক জোন, অনেক ফ্যাক্টরি হবে। সো এই ধরনের তাদের একটা ভিশন ছিল যে সামনে এটা ডিমান্ড খুব বাড়বে। সো তাদের লজিকটা ছিল এটা, বাট এইরকম হবে সেটা তো তারা বুঝতে পারেনি। স্বাভাবিক। আগে প্রিভিয়াস গভর্নমেন্টের একটা বড় ধরনের এজেন্ডা ছিল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ফর এনি রিজনে। আমরা সবাই জানি কেন ওইটা হতো, এবং ওই বেসিসে বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়ালাইজগুলো ইনভেস্টমেন্ট করেছে। বাট ইনভেস্টমেন্ট হয়ে গেছে, যে কোনো কারণে হোক ইনভেস্টমেন্ট হয়ে গেছে, এবং ব্যাংকারও ইনভেস্টমেন্ট করেছে, তাদের কিন্তু টাকা আটকে আছে। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার ওভার ক্যাপাসিটি হওয়ার কারণে কোম্পানিগুলোর যে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং বাড়ছে, সেটা তারা কিন্তু কাস্টমার থেকে নিতে পারছে না। আচ্ছা, দ্যাট ইজ অলসো সেকেন্ড রিজন। বেশি কম্পিটিশনের কারণে, হিউজ কম্পিটিশন হওয়ার কারণে আপনার কস্ট বাড়লেও আপনি যেটা কাস্টমারকে পাস করতে পারছেন না, বিকজ কম্পিটিশনের হিউজ ক্যাপাসিটির কারণে তার একটা ফিক্সড কস্ট হয়ে গেছে, অ্যান্ড দে ওয়ান্ট টু রিকভার দ্য ফিক্সড কস্ট বাই সেলিং এট এ ব্রেক ইভেন প্রাইস। আচ্ছা আচ্ছা। আপনি দেখবেন এই জন্য আপনার এখন বাংলাদেশের 33টা সিমেন্ট ফ্যাক্টরি কোম্পানি ছিল, এখন অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, ছোট ছোট ফ্যাক্টরি, দে ক্যানট সার্ভাইভ টু বি অনেস্ট। সো বড়গুলো টিকে থাকবে এবং কনসলিডেশন হবে, হুইচ ইজ অলসো গুড। কনসলিডেশন হবে, এর ভিতরে কনসলিডেশন হবে, যে বড় কোম্পানি কি ইন দ্য মিন টাইম কোনো এর ভিতরে হয়নি। হ্যাঁ, এর ভিতরে হয়নি। বাংলাদেশে কনসলিডেশন বা আপনার অ্যাকুইজিশন ইজ ভেরি রেয়ার। হ্যাঁ, সবাই চাই গ্রিন ফিল্ড করতে, হ্যাঁ, কেউ অ্যাকুইজিশন করতে চায় না। সো আমি বলবো মুদ্রা কথা হচ্ছে আপনার ওভার ইনভেস্টমেন্ট হয়ে গেছে, ম্যাক্রো ইকোনমিক সিনারিও এর ভিতরে চেঞ্জ হয়ে গেছে, আমাদের কস্ট অফ লোকাল ম্যানুফ্যাকচারিং অনেক বেড়ে গেছে, এবং যার কারণে, এবং আপনি জানেন কস্ট অফ আপনার পার ক্যাপিটা ইনকাম অলসো যতই বাড়লো ইনফ্লেশনের কারণে কিন্তু 4 বছর ধরে ইনফ্লেশন, তার অ্যাকচুয়ালি ডিসপোজেবল ইনকাম কমে গেছে। তো ওভারঅল এইটার কারণে আপনার কনস্ট্রাকশন সেক্টর গত 2 বছর ধরে ইনফ্যাক্ট একটা দৈন্যতা যাচ্ছে। ইনফ্যাক্ট it was degrowing in terms of the market share. ইকবাল ভাই, আমরা একদম শেষের দিকে। আপনি যদি বলি যে এই যে প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটে অনেক কিছু ভালো অন পেপারস তো আমাদের থাকে সব কিছু। সো এটা বাস্তবায়নে যদি আপনাকে বলি যে আসলে বড় 3টি প্রতিবন্ধকতা আপনার কাছে কি মনে হয়? প্রতিবন্ধকতা আমি ইনফ্যাক্ট বলে ফেলেছি। আমি এখন বলবো গভর্নমেন্টের কি করা উচিত এটাকে এফেক্টিভলি বাস্তবায়ন করতে হয়। তো আমার একটা প্রপোজাল, ইনফ্যাক্ট এটা আমরা ফিকি থেকে বলে আসছিলাম, যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ ইন কনসালটেশন, যে গভর্নমেন্টের যেই ভিশন, গভর্নমেন্টের যে ডিরেগুলেশন, এগুলো অন গ্রাউন্ড এক্সিকিউশন হচ্ছে কিনা, এটা যদি গভর্নমেন্ট আমাদের কাছ থেকে এভরি কোয়ার্টার কোনো একটা ফোরামের মাধ্যমে ফিডব্যাক নেয়, অ্যাকর্ডিংলি দে ক্যান গো ব্যাক টু দ্য রেগুলেটর অলসো ফর মেকিং সাম চেঞ্জেস। রাইট, আমি ফিল করি এই একটা উইন্ডো উইল গিভ এ বিগ প্রোগ্রেস ফর দ্য গভর্নমেন্ট ইন ডিরেগুলেশন। ডিরেগুলেশন যখন হবে, তখন আপনি যে ব্যবসাটা আপনি 3 বছর লাইসেন্স করতে লাগলো, আপনি এখন 1 মাসে পাচ্ছেন, আপনার কিন্তু ইনভেস্টমেন্টও ফাস্টার হয়ে যাচ্ছে। তো ইনভেস্টমেন্ট আসবে, খরচও কমবে, গভর্নমেন্টের যে এমপ্লয়মেন্ট সেটাও হবে। সো আমার মনে হয় একটা জায়গায় যদি আমরা কাজ করতে পারি, ইট উইল অ্যাড্রেস অল দ্য এক্সপেকটেশনস। তো এই ফিকি থেকে আপনারা প্রস্তাব দিয়েছিলেন, তো সেটা কি বাজেটে রিফ্লেকশনে? আমরা বলবো ফিকির অনেকগুলো প্রস্তাব এই বাজেটে প্রতিফলিত করা হয়েছে। আচ্ছা, ওকে। ডিরেগুলেশন ওয়াজ এ বিএনপি's ম্যানিফেস্টো, বাট আমাদের অনেকগুলো পয়েন্ট তারা নিয়েছে। ওকে, ভ্যাটে ভ্যাটে আমরা অনলাইন ভ্যাটটাকে ম্যান্ডেটরি করার জন্য বলেছিলাম, সেটা করেছে। ভ্যাটের ইনপুটে অনেকগুলো আগে ডিসঅ্যালাউড ছিল, সেগুলো এখন করেছে। অনেকগুলো যায়, ফর এক্সাম্পল মিনিমাম ট্যাক্স, আপনি অ্যাডভান্স ট্যাক্স দিয়ে আসছেন, এটা মিনিমাম ট্যাক্স ছিল। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড দ্য চ্যালেঞ্জ অফ এনবিআর। অনেকগুলো ইন্ডাস্ট্রি বা অনেকগুলো প্লেয়ার আপনার ডিউ ট্যাক্সটা দিত না। আচ্ছা, যার কারণে তারা এনবিআর বলেছে ইজি হচ্ছে, আপনি ইম্পোর্ট এসেছে, আমি 5% নিয়ে ফেললাম, এটাই আপনার মিনিমাম ট্যাক্স। সেটা লস করুক লাভ করুক, বিকজ দে আর নট গেটিং দ্য রাইট। এখন যখন আপনি মিনিমাম ট্যাক্সটা উইথড্র করে ফেলেছেন, এখন আপনি অ্যাডভান্স ট্যাক্স বলছেন, আপনাকে কিন্তু এখন প্রপার
ভিজিবিলিটি বাড়াতে হবে যাতে আপনি মিনিমাম যে ডিউ শেয়ার অফ রেভিনিউ পান। সো এখানে অনেকগুলো চ্যালেঞ্জ এনবিআরের সাইড থেকেও আছে, আমরা শুধুমাত্র ওয়ান সাইডেড বললে হবে না। সো আই থিঙ্ক প্রাইভেট এবং পাবলিক স্পেশালি দ্য কমপ্লায়েন্ট চেম্বার বডিগুলো যদি এনবিআরের সাথে এবং গভর্নমেন্টের সাথে কোয়ার্টারলি কোনো একটা ফোরামে ফিডব্যাক দিতে পারে about their initiative, that will be one of the biggest movement, I would say, to make this entire business a friendly environment. রাইট, মিস্টার ইকবাল চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি অনেক কিছু শেয়ার করেছি, জি, সব কিছুই কারেক্ট সেটা বলবো না, বাট ইন্ডাস্ট্রিতে যে আপনি যান, ইউ উইল গেট আ সিমিলার রিফ্লেকশন অ্যান্ড ফিডব্যাক হুইচ ইজ নিডস টু বি অ্যাড্রেস ইমিডিয়েটলি। রাইট, আমরাও সেটা আশা করি যে আসলে নতুন সরকার, সব কিছুই নতুন, তো এগুলো তারা উদ্যোগ নেবে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আলোচনা করলাম আসলে এটা বিয়ন্ড সিমেন্ট সেক্টর, বাংলাদেশের ওভারঅল দেশি বিদেশি বিনিয়োগ এবং আসলে বাংলাদেশের কি করতে হবে যদি বিনিয়োগ আকৃষ্ট করতে চায়, কর্মসংস্থান করতে চায়, তো সেগুলো নিয়ে মিস্টার ইকবাল চৌধুরী কিন্তু খুব সুনির্দিষ্ট কিছু কথা বলেছেন এবং আমরা আশা করি যে আসলে সরকার, পলিসি মেকার যারা আমাদের এই প্রোগ্রামটা দেখে থাকেন তারা এখান থেকে আসলে নোট নেবেন এবং সেভাবে কাজ করলে দেশের জন্য ভালো হবে, সেটা আমরা সবাই মনে করি। সো দর্শক, আমরা আলোচনা করলাম, বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।